অন্য কেউ না, অভিষেকের বাবা। ওই আমার তো ভয় নেই, আমি তো মমতাদির ফান্ডাটা ফাটিয়ে দিয়েছি। মমতাদি তো একবার প্রেগনেন্ট হয়েছিল, আমি তো সেরকম বলে দিয়েছি। তারপরে আমার সবে তো শুরু, পতনের সবে তো শুরু। কাউকে দোষী করি না, মেন দোষী হচ্ছেন মমতা ব্যানার্জি নিজে। এখন আমার ইচ্ছা করছে আমি অভিষেককে দুটো পচা ডিম ছুঁড়ে মারি। অভিষেকের জন্য শেষ পর্যন্ত, শেষ অবধি মমতা ব্যানার্জিকে পুলিশ হেফাজতে যেতাম। ছি, অভিষেক এই লজ্জার এই মুখ দেখাবে কোথায়? এই যে 28 জনের মধ্যে 20 জন সাংসদদের কথা বললাম, তৃণমূল সাংসদ, তারা যে স্পিকার রয়েছেন অধ্যক্ষ, তাকে চিঠি দিয়েছেন যে তারা এনডিএ জোটের শরিক হতে চান। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, আমি তো কোনোদিন এমপি হইনি। আমি তো যত বছর আমার বয়স, আমার এই 68-তে জন্ম, এবার বোধহয় 60 বছর হবে। আমি 4বার জ্যোতিবাবুর কেন্দ্র থেকে আমি এমএলএ হয়েছি, তারপরে একবার ডেপুটি স্পিকার হয়েছে, সেটাও মমতাদি আমাকে করেছিলেন ডেপুটি স্পিকার। আমি এমপিদের বিষয়টা, আমি এনডিএ জোট বুঝি না, আমি সিপিএম বিরোধিতা বুঝি। সিপিএম বিরোধিতার জন্য তুমি যদি আমাকে বলো যে দিদি আজকে এই বাড়িটাকে আপনার ভেঙে ফেলতে হবে, তাও ভেঙে ফেলতে রাজি আছে। এটা কিন্তু আমার নিজের বাড়ি, আমার শ্বশুর তার কিনেছিলেন বাড়িটা। শ্বশুরের ইচ্ছা ছিল শাশুড়ির নামে করবে। তখন আমার বড় ভাসুরও বেঁচে, মেজো ভাসুর এখনও বেঁচে আছেন, আমার হাজব্যান্ড এখনও বেঁচে আছে। আমি বললাম, বাবা তুমি মায়ের নামে করছো কেন? সরি, তুমি 3 ছেলের নামে করো। তখন বাবা ভাবলেন, যদি 3 ছেলের নামে করি তাহলে আমার মেয়েদের বোধহয় অসুবিধা। বাবা, আমরা তোমাকে এই কথা দিতে পারি যে তোমার 2 মেয়ে, 3 ছেলে আর 2 মেয়ে, 2 মেয়ে তাদের জামাই এবং নাতি নাতনিদের নিয়ে আসলে তাদের কোনো আতিথেয়তার অভাব হবে না। আমার বাড়িতে কালকেও আমার বড় ননদ এসেছিল। বড় ননদ এখন আর ওপরে উঠতে চান না বা ওঠেন না, তার বয়স হয়েছে, 70 বছর বয়স। আমার ঘরেই বড় ননদ খাওয়া দাওয়া করলেন, আমরা দারুণভাবে তাকে আপ্যায়ন করেছি। এই বিধানসভার যে আমরা ভাঙন দেখলাম, বিভিন্ন উপদল তৈরি হচ্ছে, সেই রকম কি একই ভাঙন এবার আমরা লোকসভায় দেখতে পাবো? কারণ 28 জনের মধ্যে 20 জনই তো বিদ্রোহী তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে। ওই যে আমি বললাম, আমি কখনো লোকসভায় আনফর্চুনেটলি আমি কোনোদিন যেতে পারিনি। আমার যাওয়ার ইচ্ছে আছে। দেখো, 4বার তো আমার বিধানসভায় হয়ে গেছে। আমাকে কোনো একটা প্রাজ্ঞ রাজনীতিবিদ আমাকে এসে বললেন যে আপনি এবার এখান থেকে কোনো একটা সিট বাছুন। তখন আমি বললাম, আমি বেশি ইংরেজি বলতে পারিনি, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমি বললাম, হোয়াই ডোন্ট ইউ কল মি, মানে হোয়াই ডোন্ট ইউ আস্ক মি, বলতে পারছি না ঠিক, মানে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠাতে চাইছেন না। তখন বললেন, আপনি পার্লামেন্টে যেতে চাইছেন? বললাম, হ্যাঁ, কেন? আমি 4বারের বিধানসভা তো আমার হয়ে গেছে, আমাকে বিধানসভা তো আর কিছু নতুন করে শিখতে হবে। এবার আমি যে জায়গাটা দেখিনি, মানে গেছিলাম মমতাদির সঙ্গে 1-2বার পার্লামেন্ট, সেখানে আমি যেতে চাই। আর মমতাদি তো শ্রীরাম ধ্বনি শুনলেই জেগে যান। আমার ইচ্ছা আছে মমতাদি কি হবেন না আমি জানি। মমতাদি বলতে উঠলেই আমি পেছন থেকে আওয়াজ দেবো, জয় শ্রীরাম। মমতাদি খেপে যাবেন, বা খেপে গিয়ে হয়তো আমাকে একটা থাপ্পড় মারলেন, সে মারতেই পারে, কিন্তু মমতাদি আর বক্তব্য রাখতে পারবে, জাস্ট টু ডিস্টার্ব মমতা ব্যানার্জি। কিন্তু আমার ভাগ্য হয়নি লোকসভায় যাওয়া। আমি যেতে পারি, আনফর্চুনেটলি আমি লোকসভায় যেতে পারি, এটা আমার দুর্ভাগ্য। এই ভবিষ্যতে কি আপনি সেই সম্ভাবনা দেখছেন? সামনে তো লোকসভা নির্বাচন রয়েছে 2029-এ। কি সম্ভাবনা দেখছি বল? আপনি সংসদে যেতে চান সেই? দেখো, আমাকে যদি বিজেপি যোগ্য মনে করে তাহলে নিশ্চয়ই সাংসদ করবে। এখন তো আমি আগে তৃণমূল করতাম, এখন অন্তর থেকে বিজেপিটা। এখন আমি বলতে চাই, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।
অপরদিকে আমরা দেখছি সই জালিয়াতি মামলায় এই নিয়ে সিআইডি আজ তৃতীয়বার আজকে 5টায় ভবানী ভবনে তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু গতকাল ওনার কালীঘাটের বাড়িতে বুঝতে নোটিশও পারছো? গেছে। হ্যাঁ, কিন্তু গত শনিবার থেকে তো তিনি দিল্লিতে রয়েছেন। আজকে 5টার সময় ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। দেখো, দূরাত্মার ছলের অভাব হয় না। আমি অভিষেককে তো কোনো নাম্বারই দেবো না। অভিষেকের পেছনে কোনো আন্দোলন না। অভিষেক ছাত্র আন্দোলন করে বড় হয়নি। আমি আর আমার হাজব্যান্ড একবার আজমির শরীফ যাচ্ছিলাম, তখন দেখলাম অভিষেক দিল্লির দিদির, মানে মমতাদির দিল্লির বাড়িতে অভিষেক রয়েছে, C4MS। আমার অভিষেককে দেখে ভালো লাগলো। বললো, সোনালি পিসি তুমি আসবে, দিদি আমাকে বলেছে। তখন আমি বললাম, আমি একা আসিনি বাবা, লালু কাকু এসছে, মানে আমার হাজব্যান্ডের ডাকলাম তো লালু। তখন ও খুব ভালোভাবে আমাকে রিসিভ করলো। দেখছি ও ওইখানে পড়াশোনা করছে। তখন আমরা তো গরিব মানুষ, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে অভিষেক একা আছে, ওর বোধহয় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে, ওকে কিছু টাকা দাও না। তখন বললো, বলো কত টাকা দেবো? 1000 টাকা? না, 1000 টাকা দিতে হবে না, ওকে 500 টাকা দেবো। অভিষেক কিছুতেই সেটা নিতে চাইলো না। বললো, না সোনালি পিসি, আমাকে দিদি খাওয়ার জন্য পয়সা করে দিয়ে গেছে বা সব জিনিসপত্র দিয়ে গেছে, তোমরা কিসে করে আজমির শরীফ যাও? আজমির শরীফ তো বাবা রাজস্থানে, এখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে। বললো, আজমির শরীফ যেতে হলে তো তোমাকে নিউ দিল্লি স্টেশন যেতে হবে, নিউ দিল্লি স্টেশনে যেতে হলে তোমাকে গাড়িতে যেতে হবে। আমি অটো টটো ধরে নেবো। বললো, না, ধন্য আছে, ধন্য অভিষেকের ড্রাইভার, ও তোমাকে পৌঁছে দিল। আমি তখন অভিষেককে, আমি না, মানে আমার হাজব্যান্ড অভিষেককে 500 টাকা দিল। দেখো, তৃণমূলটা তো দেবদের থেকে আগে আমি করেছি। য- তখন যারা তৃণমূল করতাম বা করেছি, আমরা অন্তর থেকে করেছি। দেবতাই করেছেন, জুন মালিয়াও তাই করেছেন, আমি তো করেইছি। তৃণমূল কিন্তু তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করার একটা প্রতিজ্ঞা নিয়েছে। এখন দেখা যাচ্ছে তৃণমূলের সেই প্রতিজ্ঞাটা কোথাও যেন ভঙ্গ হয়েছে। সিপিএমের হাতেই তৃণমূলের এখন রাশটা কিন্তু চলে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদিন মমতাদিকে ফিজিক্যালি ম্যালাইন করেছে। দিল্লিতে তখন মমতাদি গেছিলেন, মমতাদি তখন বাংলার মুখ্যমন্ত্রী, অমিত মিত্র সাহেব ছিলেন বাংলার অর্থমন্ত্রী। তাদের দুজনকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফিজিক্যালি ম্যালাইন করেছেন, মেরেছিলেন। এখানে প্রতিবাদের ঝড় উঠল, মমতাদি হাসপাতালে ভর্তি হলেন। আমি সে সময় দেখতে গেছিলাম মমতাদিকে। রাজ্যপালও গেছিলেন। রাজ্যপাল কে ছিলেন আমার মনে নেই। বিশ্ব মজুমদারকে তুমি চেনো? চেনো? চেনো না। বিশ্ব মজুমদার তখন আমাদের সাংবাদিক ছিলেন, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। বিশ্বদা আমাকে বললেন, সোনালি রাজ্যপাল কোথায় গেলেন বলো তো? আমি জানি না বিশ্বদা। রাজ্যপালকে আমি দেখেছি, তাকে নমস্কার করেছি একজন এমএলএ হিসেবে। বলে, রাজ্যপাল গেলেন প্রেসিডেন্সি। রাজ্যপাল প্রেসিডেন্সি কি? রাজ্যপাল আবার নতুন করে পড়াশোনা করতে চাইছেন, ভর্তি হতে চাইছেন? বলে, না, প্রেসিডেন্সি ভাঙচুর হয়েছে আজকে। রাজ্যপাল সেই প্রেসিডেন্সি, মানে ভাঙা প্রেসিডেন্সি দেখতে গেল। প্রেসিডেন্সি তো একটা বিশ্ববিদ্যালয়। তারপরে দেখলাম যে সেই দায়ভারটা আমার স্বামী, তখন এখানকার কাউন্সিলর, আমার স্বামীর ঘাড়ে চাপিয়ে দেয়। স্বামী খুব দৃঢ় প্রতিজ্ঞ। স্বামী বললেন, প্রেসিডেন্সির ভেতরে একটা ফুটিংসও যদি আপনি আমাদের দেখাতে পারেন, তাহলে আমি আজকে এই কাউন্সিলর পদ থেকে রিজাইন করব এবং আমি দল থেকেও রিজাইন করব। তখন কিন্তু আমার স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন অন্য কেউ না, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। দিদিকে বলেছিলেন, দিদি তুই কি বলছিস? যে আমার স্বামীর ডাকনাম হচ্ছে লালু, আর ভালো নাম হচ্ছে পার্থ। লালু প্রেসিডেন্সি ভাঙচুর করেছে, তুই দেখ দিদি এই কী বলে লালু কি বলছে। তখন দিদি বললেন, ছাত্র বললেন, না, লালু এই কথা বলছে যে আমি এক প্রেসিডেন্সির ভেতরে একটা পদক্ষেপও যদি আমার দেখাতে পারি বা পারো, আমি আজকেই কাউন্সিলর পদ থেকে রিজাইন করবো এবং দল থেকেও রিজাইন করবো। যদি একটা পদক্ষেপ দেখানো যায় তা তো কাউন্সিলর পদ ছেড়ে দেবে, ইভেন দল থেকেও রিজাইন করবে। আমি তো ওখান থেকে চলে আসলাম, দেখলাম এখানে তখন মিটিং টিটিং করা হচ্ছে, চন্দ্রিমাদিও সব এসছে। তখনও চন্দ্রিমাদি বোধহয় মন্ত্রী বা মন্ত্রী না, আমার মনে নেই। দলটা আজকে সিপিএম হাতে চলে গেল। ঋতব্রত কতদূর পড়াশুনো করেছেন আমি জানি না, আমি তার জ্ঞানকে সম্মান জানাই। কতদূর পড়াশুনো করেছেন আমি জানি না, আমি তার জ্ঞানকে সম্মান জানাই। কিন্তু যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করবো বলে মমতাদি দলটাকে তৈরি করেছিল, সেই সিপিএমের হাতে আজকে দলটা চলে গেল। এটা খুব খুব বাজে কিন্তু।
দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, সেখানে দলের যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে 28 জনের মধ্যে 20 জন সাংসদই সেখানে গড় হাজির। শুধু ইন্ডি জোটের বৈঠকে, ইন্ডিয়া জোটের। ইন্ডি জোট বলি আমরা, হুম। ইন্ডি জোটের বৈঠকে মমতাদি ছিলেন, রাহুল গান্ধী ছিলেন, সোনিয়া গান্ধী ছিলেন, সবাই ছিল। ইন্ডি জোটে যাদের যাদের থাকার কথা। সবে তো শুরু, সবে তো শুরু, পতনের সবে তো শুরু। মমতাদিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, অনেক কথা বলেছি, এখন তো অনেকেই বলছেন, আমি অনেক দিন আগে থেকে বলেছি। 2021-এ কেন আমাকে টিকিট দেওয়া হলো না, আমার কাছে কোনো তার ব্যাখ্যা নেই। অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। আমাকে হঠাৎ আগের দিন রাত্রে সুব্রত বক্সী, যখন আমরা তৃণমূল কংগ্রেস করতাম, তখন সুব্রত বক্সী ছিলেন পার্টি প্রেসিডেন্ট। এখন তো শুনলাম বক্সী তাকে চেঞ্জ করে নাকি চন্দ্রিমা ভট্টাচার্যকে পার্টি প্রেসিডেন্ট করা হবে। উনি আমাকে বলতেন, নোস্তাদ নোস্তাদ একটু আসতে পারবি? কোথায় যেতে হবে বক্সিদা? বললো, আমার ভবানীপুর বাড়িটা তুই চিনিস? হলো, হ্যাঁ, কেন চিনি? ভবানীপুরের বাড়িতে। ভবানীপুরের বাড়িতে যেতে উনি যা কাঁদলেন না, বললেন, তোকে বোধহয় এবার টিকিট দিতে পারছি। তখন আমি বললাম, কেন বক্সিদা, আমার কি অপরাধ? আমি তো দলের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি। বললেন, ওই যে ভাইপো, ভাইপোর তো আমি মায়ের বয়সী বক্সি, ওর সঙ্গে তো আমি বেড শেয়ার করতে পারবো। তাছাড়া দলের জন্য যা করতে বলো, সালিসি বিল থেকে বিধানসভা ভাঙচুর, মমতাদি ইনস্টিগেট করতেন আমাকে। হাতে একটা সংবিধান নিয়ে মমতাদি ঢুকে বললেন, তখন পার্থদা বিরোধী দলনেতা, উনি বললেন, পার্থদা আমাকে মেরেছে। তখন আশিস ব্যানার্জি, যে আমার পরেও ডেপুটি স্পিকার হয়েছে, উনি একটা গালাগালি দিয়ে বললেন, কোন অমুকের বাচ্চারা আপনাকে মেরেছে। তখন আমি বলছি, একটা লাইটার দিয়ে অর্জুন সিংহ তখন ছিল, লাইটার দিয়ে মানে বিধানসভার যা আসবাবপত্র আছে আমি জ্বালিয়ে দেবো। সেসব করেছি। বক্সিদা বললেন, আমি বলতে পারবো না, শুধু একটা কথাই বলছি, ওই যে ভাইপো। ভাইপোর জন্য আর কাকে কাকে মমতাদিকে স্যাক্রিফাইস করতে হবে বলো তো? বলো তো? রীতিমতন শারীরিক অসুস্থতা দেখিয়ে এবং 10 জন হাইকোর্টের মামলা দেখিয়ে কিছুদিনের সময় চেয়ে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি 31শে জুলাই অবধি যে রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেইটাও বহাল রয়েছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো গ্রেফতারের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে? দেখো, আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নই, সবাই আইনের অধীনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর মধ্যেই ডিম খেয়েছে, আমার খারাপ লেগেছে। কারণ ওই বাড়িতে তো আমি 32 বছর ছিলাম মমতাদির সঙ্গে। মমতাদি আমাকে না ভালোবাসতে পারে, আমি মমতাদিকে এখনও নিজের দিদির মতোই শ্রদ্ধা করি। এখন যদি তুমি মমতাদিকে ডেকে আমার কাছে আনো, আমি এখন তো ভালো করে চলাফেরা করতে হয় না, আমাকে এখন সাপোর্ট নিয়ে চলতে হয়। আমি মমতাদিকে পায়ে হাত দিয়ে নমস্কার বলবো, দিদি তুমি আমাদের যে কথা শিখিয়েছিলে, আমি আজও সেই কথায় বিশ্বাস করি, সিপিএমের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু আজকে কি এমন হলো যে তৃণমূলের ভিতটাই নড়ে গেল? তৃণমূল আজকে সিপিএম, ঋতব্রত তো সিপিএম করে, সিপিএমের থেকে তিনি রাজ্যসভার এমপি হয়েছে, তারপরে তৃণমূলও তাকে রাজ্যসভার এমপি করেছে। তো এখন সিপিএমের হাতে তৃণমূলটা চলে গেল। কি এমন হলো? তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলেন। আর শুভেন্দু সঙ্গে আমি দিদিকে তুলনা করছি, কার সঙ্গে কার তুলনা করি? এখন আমি তো আর রচনা ব্যানার্জি নই, আমি রচনা ব্যানার্জি হতে চাই, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতায় হতে চাই, তার অভিনয় ক্ষমতায় হতে চাই না, পারবো না। রচনা ব্যানার্জি যেমন দেখতেন যে কোনো শিল্পই নেই, কিছুই নেই, চিমনি দিয়ে ধোয়া উঠছে, ওটা স্থাবকতা। আমি জানি শুভেন্দু নেতৃত্বে আবার রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ফিরে আসবে। তুমি দিল্লি গেছো কিনা আমি জানি না। দিল্লিতে আমরা রাজধানীতে যেতাম, দিদি তো সবসময় ফ্লাইটে যাতায়াত করতেন। রাজধানীতে যেতে গিয়ে একটা তিলক ব্রিজ বলে একটা স্টেশন পড়তো। তিলক ব্রিজে যখন গাড়িটা রাজধানীতে থামতো, দেখতাম তিলক ব্রিজের নিচ দিয়ে হাজার হাজার মানুষ গাড়িতে করে বা বাইকে করে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে। এখানে তিলক ব্রিজের মধ্যে কোনো ব্রিজ আছে কিনা আমি জানি। আর রাজধানী এক্সপ্রেসও এখান থেকে চলে, হয়তো হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস চালু হয়েছে, আমরাই দিদিকে বলে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস চালু করছি, শিয়ালদা থেকে দিল্লি। তো আবার শুভেন্দুর নেতৃত্বে কিন্তু আমি তো মহামতি গোখলেকে দেখিনি। মহামতি গোখলে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আবার শুভেন্দুর নেতৃত্বে কিন্তু আমাদের সেই বলার মতো সময় এসেছে।
দেখা যাচ্ছে যে এতদিন যারা তৃণমূল কংগ্রেস করেছে বিভিন্ন নেতাকর্মী এবং অভিনেতা অভিনেত্রীরা দলের বিরুদ্ধে রীতিমতন মুখ খুলছে, বলছে যে তাদের ওপর বিভিন্ন রকমের চাপ ছিল, তাহলে এতদিন তারা মুখ খোলেননি কেন? সে তারাই বলতে পারবে, সে তারাই বলতে পারবে। তবে তারা এতদিন, হ্যাঁ সেটাই আমারও প্রশ্ন, তারা এতদিন মুখ খুলতে ভয় পেতেন নাকি? কই, আমার তো ভয় নেই। আমি তো মমতাদির ফান্ডাটা ফাটিয়ে দিয়েছি। মমতাদি তো একবার প্রেগনেন্ট হয়েছিল, আমি তো সেরকম বলে দিয়েছি। তারপরে আমার হাজব্যান্ডকে কি থ্রেট, বলছে তোর মেয়েকে রেপ করে দেওয়া হবে। হাজব্যান্ড পাটা একটু মানে পায়ে প্লেট বসানো আছে, হাজব্যান্ড পায়ের মধ্যে ছুরি গুঁজে চলে গেছিল। আমি বললাম তো কোথায় যাচ্ছ তুমি? তখন বললেন আমি যাচ্ছি মমতাকে মারব। তুমি কী করছো? মমতাদি তখনও চিফ মিনিস্টার, মমতাদির বাড়িতে টাইট সিকিউরিটি, তোমাকে ঢুকতেই দেবে না। বলছে না, আমার মেয়েকে অসম্মান করছে। তৃণমূলে যে এত বড় ভাঙন ধরেছে এর মূল কারণ হিসেবে আপনি কোনটাকে দেখেন? কোনটাকে দেখি মানে কি বলো? কোন বিষয়টা, কোন ফ্যাক্টরটা কাজ করছে যে তৃণমূলের এত বড় ভাঙন, সাংসদ বিধায়ক? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি আজকে সবাই বলছে তো, আমি 2021-এ টিকিট না পাওয়ার পর থেকে আমি বলতে শুরু করছি যে যে মূল্যবাদ বোধ নিয়ে দিদি দলটা তৈরি করেছিল, আমরা কিন্তু দিদিকে কখনো টাকা হাতে করে নিতে দেখিনি। আমাকে এখানে রিভলভার লাগালেও আমি বলতে পারবো না, না আমি দিদিকে কখনো টাকা হাতে নিতে দিই। কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে দিদি যেন কেমন চেঞ্জ হয়ে গেল। তিনি দুর্নীতি করতে শুরু করলেন। তাহলে মূল কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই চিহ্নিত করছেন? তিনি তো দলের জন্য প্রায় অনেক কিছুই করেছেন। কি করেছেন? একটা আইপ্যাক কার্ড ছাড়া উনি কি করেছেন? আইপ্যাকের নেতৃত্ব তো বদল হয়ে গেছে। আগে ছিলেন প্রশান্ত কিশোর, এখন বোধহয় প্রতীক জৈন। আমি কাউকে দোষী করি না, মেন দোষী হচ্ছেন মমতা ব্যানার্জি নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এতদিন ধরে সাধারণ সম্পাদক পদে ছিলেন তাকে সরিয়ে যুগ্ম সম্পাদক করা হয়েছে, এমনকি দলনেতা পদ থেকেও সরানো হয়েছে এবং সেই পদ দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। এবং কাকলিদি খুব বড় ডাক্তার। আমার কিছু গাইনোকোলজিক্যালি কোনো অসুবিধে ছিল, সেই জন্য আমি কাকলিদিকে দেখাতে দিতাম। কাকলিদি কিন্তু মিথ্যা কথা বলবো না, কাকলিদি এবং কাকলিদির বর মানে ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার, তারা কিন্তু আমার থেকে 1 পয়সাও নিতেন না। আমাকে হঠাৎ একদিন হকার ভাই, গড়িয়াহাটে তো কাকলিদির ইনফার্টিলিটি ক্লিনিক, সরি, আমাকে জিজ্ঞেস করছে ও দিদি আপনি সোনালি দি না? আমি তখন বললো হ্যাঁ ভাই। তখন বললে আপনি কি এখানে গল্প করতে আসেন না ডাক্তার দেখাতে আসেন? তখন আমি বললাম না, ডাক্তার দেখাতে আসেন। বলে এখান থেকে কিন্তু কোনো মারাই বাচ্চা নিয়ে ফেলেন। কী বলছো? বললো হ্যাঁ, এখানে সব আসে বাংলাদেশের মায়েরা। বললাম তোমরা ঠিক বলছো? বলে হ্যাঁ, আমরা এখানে হকারি করি তো। আপনি তো মমতাদির সঙ্গে এসে হকার আন্দোলনের সময় একবার তো হকার উচ্ছেদ করেছিলেন কান্তি গাঙ্গুলি, সানশাইন অপারেশন ছিল তার না, আমাদের বাঁচিয়েছিল। আমাদের হয়ে আপনারা হকারিও করেছেন। আমি বললাম হ্যাঁ। বললো আর এখানে আসবেন না। আমি ওদের কথা শুনি, আমি তারপরেও যেতাম। কাকলিদি একদিন আমার স্বামীকে ফোন করে বলছে সোনালির তো ডিমই হয় না। হ্যাঁ, আমার একটা মেয়ে, আমার মেয়েটা যদিও কাকলিদির আন্ডারে হয়নি, আমার মেয়েটা ভাগীরথী নেউটিয়ায় হয়েছে, ডক্টর ঘুটঘুটিয়ার আন্ডারে। তখন আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি জানো না আমার প্রত্যেক মাসে যে শরীর খারাপ হয়? বলে হ্যাঁ। তাহলে আমার যদি ডিমই না হবে তাহলে আমার শরীর খারাপটা হয় কি? এটা কাকলিদি বলেননি, আমি বলেছি এটা মমতাদি বলতে বলেছেন। মমতাদি দেখছেন সোনালি শান্তিতে সংসার করছে, একটা বাচ্চা নিয়ে ভালো আছে, কাকলি তুমি বলো। তখন ও বললেন, আমার স্বামী বলল যে সোনালি দিদি এত নোংরা? হ্যাঁ, রীতিমতো মমতা ব্যানার্জির অঙ্গুলি হিলনেই সবকিছু সবকিছু হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার ফলতার যে ত্রাস তৃণমূল নেতা জাহাঙ্গীর খান পুষ্পা, নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এলো রাজ্য এসটিএফ গতকাল রাতে। সেটা আমি জানি না, আমি ওকে গ্রেপ্তার করেছিল জানি, এবং ওর
পার্টি অফিস থেকে অনেক আপত্তিকর জিনিস পাওয়া গেছে। না আপত্তিকর জিনিস না, অনেক সরকারি ত্রাণ পাওয়া গেছে, যেমন ধুতি, যেমন চাদর, যেমন কম্বল, যেমন মশারি, সব পাওয়া গেছে। মানুষের জনরোষ যেন আছড়ে পড়লো। আমি এইখানেই শুয়ে থাকি বা পাশের ঘরেও যাই, হঠাৎ আমাকে একজন পুলিশ অফিসার ফোন করলো, ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। বললো আমরা যাচ্ছি পুষ্পাকে খুঁজতে। তখন আমি জানি না যে পুষ্পা সেলফ ডিক্লেয়ার্ড, জাহাঙ্গীরই যে সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা। সাহেব আমি কি পুষ্পাকে চিনি? বলে ম্যাডাম আপনি কি জাহাঙ্গীরকে চেনেন? বলে হ্যাঁ জাহাঙ্গীরকে অবশ্যই চিনি। এবার সেই তো সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা, আমরা যাচ্ছি পুষ্পাকে খুঁজতে। দেখা যাচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, এমনকি দেখা যাচ্ছে কোন্নগরেরও একটা তৃণমূলের যে অফিস, সেখানে নানা ধরনের আপত্তিকর জিনিস পাওয়া গেছে। সুরেন্দ্রনাথ কলেজের এরকম উড়িয়ে ধরা রীতিমতন টাকার একটা পাহাড়। পাহাড় পাওয়া গেছে, এমনকি একটা বেডরুম, সেখানে সুসজ্জিত বেডরুম, এমনকি সুরুচি সঙ্গে ক্লাবের পেছনেও সেম জিনিস দেখা গেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? দুর্নীতি। সুন্নত কলেজে বোধহয় ওই দেবুদার মানে কি ওনার ভালো নাম কি আমি জানি না, দেবব্রত ব্যানার্জি বোধহয়, দেবাশিস ব্যানার্জি, আর ওনার ছেলের নাম শিবাশিস ব্যানার্জি। একটা কলেজে কেন, আমরাও তো কলেজে রাজনীতি করে বড় হয়েছি। কলেজে একটা কলেজ আমাদের আন্ডারে থাকলে আমাদের ভালো লাগতো যে আমরা এই কলেজের নেতৃত্ব দিই। আমাদের কলেজেও প্রিন্সিপাল ছিলেন, আমাদের কলেজেও ভাইস প্রিন্সিপাল ছিলেন, অনেকে ছিলেন, তখন তো মনে হয়। আপনি যে সময় তৃণমূল কংগ্রেস করতেন, এই ধরনের ঘটনার কি কখনো আপনি জানতে পেরেছিলেন? এই না ধরনের ঘটনা না কি সামনে না এসেছিল? না 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 একদম জানতে পারিনি। অপরদিকে দেখছি যে মাতচোর নামে যে খ্যাত শওকাত মোল্লা, তাকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ, এবং তাকে যখন ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়, রীতিমতো অভিনবভাবে তাকে মানে সামনে নিয়ে আসা হয়, তার ওপর ডিম ছোড়া হয়, এমনকি মাতচোর গানে তারা গান চালিয়ে তাকে অভিবাদন স্বাগত জানায় রীতিমতন। দেখো আমি যে টিকিট পাইনি না 2021-এ, তাতে যেমন দিদির হাত ছিল, যেমন অভিষেকের একটা প্রচ্ছন্ন মদত ছিল, তেমনি কিন্তু শওকত মোল্লা ছিলেন অন্যতম অভিযুক্ত। কিভাবে? শওকত মোল্লাকে তখন আমার মাথার ওপরে হুম। বা আমার ঘাড়ের ওপরে অবজারভার করে বসিয়ে দেওয়া। আচ্ছা। তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম, তো অভিষেক ছিলেন আমাদের এমপি ডায়মন্ড হারবার। তখন সব এমএলএ এমপিদের রাত্রেবেলা কেন্দ্রে থাকতে হতো। অভিষেক হঠাৎ আমাকে বললো যে সর্বজি তুমি নাকি এখন রাত্রে থাকতে পারছো? বললাম না বাবা। তোমার কি শরীর খারাপ? বললাম না আমার শরীর তো খারাপই, কিন্তু আমার বাচ্চাটা ছোটো তো। তখন অভিষেক বললেন যে তাহলে তুমি রেস্ট। আমি ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, আমার দুজন কনস্টেবল, একজন হিন্দু একজন মুসলিম। মুসলমান সিকিউরিটির কাছে এসে আমি খুব কাঁদলাম, মুক্তার আমাকে না অভিষেক আজকে রেস্টে যাবেন। মুক্তার বললো দিদি আপনি তো 24/7 এই প্রত্যেক দিনই আপনি, আমরা বলতাম যে দিদি আজকে কনস্টিটিউয়েন্সি যাচ্ছেন, আপনি ভুল শুনেছিলেন, আমার চোখটা খারাপ কানটা খারাপ, ঠিকই তো আমাকে রেস্টে পাঠিয়ে দেওয়া। ইতিমধ্যে স্বরূপ বিশ্বাস তিনি গ্রেফতার হয়েছেন, এবং অরূপ বিশ্বাস বেশ কয়েকদিন ধরে তিনি গায়েব রয়েছেন, এমনকি তার ফোন ট্যাপ করেও তাকে পাওয়া যায়নি। এবং আজ দেখা গেছে যে তার বাড়ি অবধি যাওয়া হয়, এবং সেখানে ডিজিটাল যে লক তার একদম দরজার গেটে রয়েছে, এবং তাকে খুঁজে না পেয়ে তার বাড়ির যে দরজা, সেই দরজাতেই নোটিশ লাগিয়ে দেওয়া হয়। ওই যে বললাম দুর্নীতি। আমি এই বাড়িটা আমাদের শ্বশুর মশাই কিনেছিলেন, তিনি আজকে আর নেই। আমি তোমাকে 100 বছর পরেও এই বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাবো। সেদিন হয়তো আমি আর থাকবো না, আমার মেয়ে থাকবে, কিন্তু আমার সঙ্গে দুর্নীতির কোনো আপোষ নেই। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সন্তোষ কুমার গুহ, তিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন বিজয় সিং নাহারের সঙ্গে। তিনি যখন স্বাধীনতা সংগ্রাম করেছেন তখন তো আমরা দেখিনি। 1947 সালে স্বাধীনতা এসেছে ভারতবর্ষে, আর আমার জন্ম 1968 সালে। হঠাৎ দেখি বাড়িতে পুলিশ এসছে। আমার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী আর মা ছিলেন একজন সাধারণ ঘরের বউ। মা কিন্তু শিক্ষিকা। আমার এত গুহ, মা বাবাকে ওই জন্য ঠাট্টা করে হোক ভালোবেসে হোক গৌবাবু বলে ডাকত। মা বললেন গৌ পুলিশ। বাবা বললেন দাঁড়াও আমি দেখছি। বাবা লুঙ্গিও পরতেন, আবার ধুতিটাকে লুঙ্গির মতো করে পেঁচিয়ে রাখতেন। বাবা ধীর পায়ে এগিয়ে গেলেন, বললেন অফিসার। বললেন কেন এসছেন আপনারা? বললেন সন্তোষ গৌকে আছে। বললেন আমি সন্তোষ। বললেন স্যার আপনার নামে পলিটিক্যাল ফ্রিডম ফাইটার পেনশন
স্যাংশন করেছে। তখন বাবা হাসতে হাসতে আমাকে ডাকছে, মা এদিকে আয় একবার। তখন আমার মা বললেন যে কেন পুলিশের সামনে তুমি মেয়েকে নিয়ে যাচ্ছ কেন? বললাম শুধু মেয়েকে নিয়ে যাচ্ছি না, আমার দাদাও ছিল। সরি, দাদাকেও ডাকলেন। বললেন দেখুন অফিসার, যে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে মোটা ভাত মোটা কাপড়ে আছে। আমার থেকেও গরিব যারা, আমরা পলিটিক্যাল মানে ফ্রিডম ফাইটিং করেছি তো কোনো পেনশন নেবো বলো না, আমার থেকেও গরিব যারা আছে তাদের তাদের হয়তো দিন আনতে খাওয়া জোটে না, তাদেরকে আপনারা পেনশনটা দিন। তখন পুলিশ অফিসারটা বাবাকে নমস্কার করে বললো ঠিক আছে স্যার। বাবা একটু বিব্রত হলেন। তখন মা বললেন গো তুমি এত সৎ, আমাদের বাড়িতে তো আমাকে তো কোথাও গেলে চোর শুনতে হয় না, আমি এখন নিজে হেঁটে চলাফেরা করতে পারি না, ওকে একটা সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হয়। তাও আমি বেরোই, কিন্তু কই আমাকে তো পচা ডিম খেতে হয় না, আমাকে তো চোর চোর শুনতে হয় না, কারণ আমার সঙ্গে দুর্নীতির কোনো আপোষ নেই। আমি দুর্নীতির অ্যান্টি দুর্নীতি আমি লোক, কারণ হ্যাঁ বলো, আমি অ্যান্টি দুর্নীতির লোক। আমার রক্তটাই তো দুর্নীতির জন্য লড়াই করার জন্য আমার জন্ম হয়েছে। যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে ভবানী ভবনে আজকে বিকেল 5টার সময় এই সই জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির তলব করা হয়েছিল তাকে, কিন্তু তিনি যেখানে গড় হাজির, এমনকি মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে যে তৃণমূলের পার্টি অফিস, সেখানে সিআইডি, এবং মমতার যে বাড়ি সেটা রীতিমতন ঘিরে ফেললো সিআইডি। কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। দিদি যে এখন হাত তুলে দিয়েছেন যে দিদি কিচ্ছু জানেন না সই জালিয়াতির ব্যাপারে। আমি এক সময় 4বারের এমএলএ ছিলাম, একবার ডেপুটি স্পিকার ছিলাম। আমার সময় তো কোনোদিন সই জালিয়াতি হতো না। আমার সময় অনেক রাজ্যসভা হয়েছে, অনেক লোকসভা ইলেকশন আমরা নিজের থেকে করেছি। অভিষেকের জন্য শেষ পর্যন্ত শেষ অবধি মমতা ব্যানার্জিকে পুলিশ হেফাজতে যেতে হবে? ছি, অভিষেক এই লজ্জার এই মুখ দেখাবে কোথায়? এখন অভিষেক আমার সন্তানের মতো, এখন আমার ইচ্ছা করছে আমি অভিষেককে দুটো পচা ডিম ছুঁড়ে মারি। তাহলে মমতা ব্যানার্জির যদি জেল হেফাজত হয়, তাহলে তার মূল কারণ কি অভিষেক ব্যানার্জি হবে? নিশ্চয়ই, নিশ্চয়ই। অভিষেকের যা দুর্নীতি তার পিছনে মমতাদিত্য একটা প্রচ্ছন্ন মদত ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।